আসসালামু আলাইকুম। ১২ ভূঁইয়ার পরিচিতি। ভূঁইয়া শব্দটি জমিদার বা ভূস্বামীদের বোঝায়। এই জমিদাররা সাধারণত বাংলার নদী ও জঙ্গল ঘেরা অঞ্চলগুলোতে বসবাস করতেন এবং সেখানকার প্রজাদের রক্ষক হিসেবে পরিচিত ছিলেন। ১২ ভূঁইয়া বলতে নির্দিষ্ট ১২ জন ভূঁইয়াকে বোঝানো হয় না, বরং এটি ছিল এক ধরনের রাজনৈতিক ও সামরিক ঐক্য, যেখানে ১২টি বড় শক্তিশালী জমিদারি ও তাদের অধীনস্থ ছোট ছোট জমিদাররা অংশ নিতেন। ১২ ভূঁইয়াদের উত্থান। ১৫৭৬ সালে বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ কররানী মুঘলদের হাতে পরাজিত হওয়ার পর বাংলার স্বাধীনতা বিলীন হতে বসে। মুঘল শাসন প্রতিষ্ঠা করতে গেলে বাংলার অগণিত ছোট ছোট শাসক এবং প্রজার কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়। এই প্রতিরোধের নেতারা ছিলেন ১২ ভূঁইয়ারা। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নেতা ছিলেন ঈশা খাঁ, যিনি বাংলার ১২ ভূঁইয়াদের একত্রিত করে মুঘলদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ১২ ভূঁইয়াদের প্রধান নেতা ঈশা খাঁ। ঈশা খাঁ ছিলেন আফগান বংশোদ্ভূত এবং সোনারগাঁর অধিপতি। তিনি অত্যন্ত সাহসী ও বিচক্ষণ রাজনীতিক এবং বীর যোদ্ধা ছিলেন। বাংলার নদী ও জঙ্গলকে তিনি প্রতিরক্ষা অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। ঈশা খাঁ কেবল মুঘলদের সামরিকভাবে পরাজিত করেননি, তিনি স্থানীয় কৃষক ও প্রজাদেরও তাঁর পক্ষে ঐক্যবদ্ধ করেছিলেন। ১২ ভূঁইয়াদের ভূমিকা। ১. মুঘলদের প্রতিরোধ। মুঘল সেনাপতি মান সিংহ বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠার জন্য ১২ ভূঁইয়াদের বিরুদ্ধে অভিযান চালান। কিন্তু নদীমাতৃক বাংলার প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে ১২ ভূঁইয়ারা মুঘল বাহিনীকে দফায় দফায় পরাজিত করেন। ২. গেরিলা যুদ্ধের কৌশল। ১২ ভূঁইয়ারা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে মুঘল বাহিনীকে বারবার বোকা বানিয়েছিলেন। নদীপথে নৌযুদ্ধ এবং বনাঞ্চলে গেরিলা আক্রমণ তাদের প্রধান যুদ্ধ কৌশল ছিল। ৩. সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। তারা শুধু যুদ্ধ করেননি, বরং তাদের প্রজাদের অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দিয়েছিলেন। স্থানীয় কৃষি, বাণিজ্য এবং সংস্কৃতি রক্ষায় তারা বড় ভূমিকা রাখেন। ১২ ভূঁইয়াদের পতন। ১. ঈশা খাঁর মৃত্যুর প্রভাবক। ঈশা খাঁ ছিলেন ১২ ভূঁইয়াদের প্রাণশক্তি। তাঁর নেতৃত্বে ভূঁইয়ারা ঐক্যবদ্ধ ছিল এবং মুঘলদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। ঐক্যের অভাব। ঈশা খাঁর মৃত্যুর পর ১২ ভূঁইয়াদের মধ্যে নেতৃস্থানীয় কেউ তার মতো দক্ষ ও প্রভাবশালী নেতৃত্ব দিতে পারেননি। ফলে ভূঁইয়াদের মধ্যে ভাঙন শুরু হয়। নেতৃত্ব সংকট। ঈশা খাঁর পুত্র মুসা খাঁ চেষ্টা করেছিলেন তাঁর পিতার উত্তরাধিকার বজায় রাখতে, কিন্তু তিনি পিতার মতো কৌশলী এবং রাজনীতিতে দক্ষ ছিলেন না। মুঘলদের জন্য সুযোগ। ঈশা খাঁর মৃত্যু মুঘলদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করেছিল, কারণ ১২ ভূঁইয়াদের শক্তি তখন দুর্বল হয়ে পড়েছিল। ২. মুঘল সাম্রাজ্যের পরিকল্পনা। মুঘলরা বাংলাকে তাদের সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখত। তারা ধীরে ধীরে বাংলার বিভিন্ন অঞ্চল দখল করার কৌশল নিয়েছিল। ইসলাম খানের অভিযান। ১৬০৮ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে বাংলার সুবাদার নিযোগ দেন। তাঁর প্রধান লক্ষ্য ছিল ১২ ভূঁইয়াদের দমন করা। ইসলাম খান ঢাকা, তৎকালীন জাহাঙ্গীরনগর কে বাংলার নতুন রাজধানী স্থাপন করেন, যা ছিল মুঘল সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত কেন্দ্র। ইসলাম খান ১২ ভূঁইয়াদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালান। ধীর পদ্ধতিতে দমন। ১২ ভূঁইয়াদের একবারে দমন করার পরিবর্তে ইসলাম খান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে একে একে আক্রমণ করেন। ভূঁইয়াদের মধ্যে কেউ কেউ মুঘলদের পক্ষে যোগ দেন, যা তাদের শক্তিকে দুর্বল করে তোলে। ৩. ভূমি দখল এবং প্রভাব কমে যাওয়া। ১২ ভূঁইয়াদের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল মুঘলদের দ্বারা তাদের জমিদারি এবং অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করা। জমি দখল। মুঘল সেনারা একের পর এক ১২ ভূঁইয়াদের গুরুত্বপূর্ণ দুর্গ এবং জমিদারি দখল উঠতে থাকে। ১২ ভূঁইয়ার প্রধান শক্তি ছিল তাদের জমিদারি এবং স্থানীয় জনসমর্থন। মুঘলরা এগুলো ধ্বংস করে তাদের দুর্বল করে তোলে। নতুন প্রশাসন। মুঘলরা ১২ ভূঁইয়াদের জমিদারি দখল করে সেখানে নতুন প্রশাসনিক কাঠামো তৈরি করে। ১২ ভূঁইয়াদের অনুগতদের সরিয়ে মুঘল আমলাদের বসানো হয়। এতে ভূঁইয়াদের প্রভাব কমে যায়। ৪. অভ্যন্তরীণ বিভেদ এবং বিশ্বাসঘাতকতা।
12 ভূঁইয়াদের পতনের অন্যতম প্রধান কারণ ছিল তাদের অভ্যন্তরীণ ঐক্যের অভাব। বিভিন্ন মতবিরোধ। 12 ভূঁইয়ার মধ্যে কেউ লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন, আবার কেউ মুঘলদের সাথে আপোষ করতে চেয়েছিলেন। এই বিভেদ মুঘলদের জন্য সুবিধাজনক ছিল। তারা ভূঁইয়াদের মধ্যে ফাটল ধরিয়ে তাদের দুর্বল করে তোলে। বিশ্বাসঘাতকতা। কিছু ভূঁইয়া মুঘলদের সাথে গোপনে চুক্তি করেন এবং তাদের সাহায্য করেন। এতে ভূঁইয়াদের অভ্যন্তরীণ বিশ্বাস নষ্ট হয়। 5. মুসা খাঁর পরাজয়। ঈশা খাঁর মৃত্যুর পর তাঁর পুত্র মুসা খাঁ 12 ভূঁইয়ার নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি পিতার মতো সফল হননি। ইসলাম খানের অভিযান। ইসলাম খান মুসা খাঁর বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা করেন। সোনারগাঁ, ভাটি অঞ্চল এবং অন্যান্য কৌশলগত দুর্গ একের পর এক দখল করে নেন। মুসা খাঁর গ্রেপ্তার। মুসা খাঁ পরাজিত হন এবং তাঁকে গ্রেপ্তার করে মুঘল সাম্রাজ্যে প্রেরণ করা হয়। তাঁর পরাজয়ের ফলে 12 ভূঁইয়াদের প্রতিরোধ কার্যত শেষ হয়ে যায়। 6. 1612 সালের পর পতনের পরিণতি। 1612 সাল 12 ভূঁইয়াদের পতনের চূড়ান্ত বছর। এর ফলে মুঘল সাম্রাজ্য বাংলার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। স্বায়ত্তশাসনের অবসান। 12 ভূঁইয়ার পতনের সাথে বাংলার স্বায়ত্তশাসনের শেষ হয়। মুঘলরা বাংলার প্রশাসনকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সামাজিক পরিবর্তন। মুঘল শাসন প্রতিষ্ঠার ফলে বাংলার স্থানীয় সংস্কৃতি ও সামাজিক কাঠামো পরিবর্তিত হয়। 12 ভূঁইয়াদের নেতৃত্বে যে স্থানীয় ঐতিহ্য এবং স্বাধীনতার চেতনা ছিল তা ক্রমশ বিলীন হতে থাকে। 7. 12 ভূঁইয়ার পতনের কারণসমূহ, সারাংশ। 1. মুঘল সামরিক ও কৌশলগত শ্রেষ্ঠত্ব। মুঘল সেনাবাহিনী ছিল অত্যন্ত দক্ষ এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। 2. নেতৃত্বের অভাব। ঈশা খাঁর মৃত্যুর পর নেতৃত্বে দুর্বলতা দেখা দেয়। 3. অভ্যন্তরীণ বিভেদ। ভূঁইয়াদের ঐক্যহীনতা এবং নিজেদের মধ্যে মতবিরোধ তাদের পতন ত্বরান্বিত করে। 4. মুঘলদের কৌশলী অভিযান। ইসলাম খানের বিভাজন নীতি এবং ক্রমাগত হামলা ভূঁইয়াদের ভেঙে ফেলে। 5. আর্থিক দুর্বলতা। জমিদারি হারানোর ফলে ভূঁইয়ারা তাদের অর্থনৈতিক শক্তি হারায়। ঐতিহাসিক গুরুত্ব। 12 ভূঁইয়ার পতনের পরও তারা বাংলার স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতীক হয়ে রয়েছেন। তাদের সাহসিকতা এবং প্রতিরোধের কাহিনী আজও বাঙালি সংস্কৃতিতে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও ভিডিও পেতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।